এই সরকার তার নিজের ক্ষতি নিজেই করে যাচ্ছে। বগুড়ার ইলেকশন দেখার পরে আমার মনে হয়েছে আমরা হাসিনার সেই যুগে আছি। আমার কাছে এই সরকারকে খুব শক্তিশালী কোনো সরকার মনে হচ্ছে না। যারা ওই সরকারে ছিল, অন্তর্বর্তীকালীন সরকারে ছিল, তারা বর্তমানে বিএনপি সরকারে আছে। খারাপ কাজের মূল জায়গা হলো শেখ হাসিনা, আওয়ামী লীগের পুরো রিজিমকে অর্থায়ন করা। ইলেকশনের পরে ফুটপাতের লাইন ছিল একটা, এখন হয়ে গেছে 3টা, আরও 2টা নতুন করে বসানো হয়েছে। আওয়ামী লীগকে দানবে পরিণত করার যে আর্থিক পুরো সাপোর্টটা, এটা কিন্তু এস আলম দিয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ করতে গিয়ে চাঁদা নেওয়া বা ধর্ষণের শিকার হওয়া, বিভিন্নভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার এক ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা তো কয়েকদিন আগেই দেখলাম যে বাংলাদেশের স্বৈরা শাসকের হাসিনার সময় যিনি স্পিকার ছিল শিরিন শারমিন গ্রেপ্তার হলেন, বের হয়ে গেলেন। ইলেকশনের পরে একটা দল এক ধরনের মব শুরু করেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনীতি দেখতে চাই। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, বাণিজ্য প্রতিদিনকে স্বাগত, আপনাকে ধন্যবাদ। একটু শুরুতেই জানতে চাই, গত 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচন আসলে সংখ্যাগরিষ্ঠ অনেক বেশি আসনের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে, জামাত ইসলাম বিরোধী দল হিসেবে আছে। এই নতুন সরকারের কার্যক্রম আপনারা আসলে কীভাবে দেখছেন? এবছরের নির্বাচন আমি যদি বলি যে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকা নির্বাচন হওয়ার কথা ছিল। 12 তারিখের ইলেকশন 12 তারিখ বিকেল বা সন্ধ্যা পর্যন্ত সত্যি স্মরণীয় থাকার মতোই মনে হচ্ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে আমি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিটির একজন সদস্যও ছিলাম, যার কারণে সারা বাংলাদেশ এবং ঢাকার ইলেকশনকে কাছ থেকে দেখার একটা ভালো সুযোগ ছিল। সেটার আলোকে আমি বলতে পারি যে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত ইলেকশন যে চমৎকার হয়েছে, যদিও বিচ্ছিন্ন ঘটনা ছিল, কিছু কিছু জায়গায় সমস্যা ছিল। কুমিল্লার 2-1টা আসনের সমস্যা ছিল, পটুয়াখালীর একটা আসনের সমস্যা আমার কাছে খুব মনে হয়েছে অনেক বড় সমস্যা। কিন্তু সামগ্রিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে যে ইলেকশনটা খুবই চমৎকার ছিল। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে বা রাত 8টা-9টা বা এই টাইমের আমরা দৃশ্যগুলো চেঞ্জ দেখছি। আমাদের কাছে মেসেজ আসতেছিল, জামাতের বিভিন্ন আসনের চিত্রগুলো খুবই চমৎকার ছিল। দেখে মনে হচ্ছিল যে জামাত অনেক ব্যবধানে ভালো করবে, এরকম আশঙ্কা ছিল। আমরা আশাবাদী ছিলাম যে জামাত সরকার গঠন করবে। চারিদিকের মেসেজিংগুলা, রেসপন্সগুলা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আসন থেকে চমৎকার ছিল। কিন্তু যখন রাত বেশি হচ্ছিল তখন যে দৃশ্যটা এই জাতি দেখেছে, সেটা আসলে এটাও এক ধরনের স্মরণ করে রাখার মতোই আমার কাছে মনে হয়েছে। আমি তখন নির্বাচন কমিশনে ছিলাম। আমি সরাসরি নির্বাচন কমিশন ব্রিফ করার আগে তাদের সাথে একটা মিটিং ছিল প্রধান নির্বাচন কমিশন সহ সবার সাথে, এবং নির্বাচনের যেখানে ফলাফল ব্রিফ করা হয় সেখানে আমরা বসেছিলাম। আমার কাছে যেটা মনে হচ্ছিল যে আমাদের কাছে এক ধরনের মেসেজ আসছে, এক ধরনের মেসেজ নির্বাচন কমিশন দিচ্ছিল, মিডিয়াতে আরেক ধরনের মেসেজ আসতেছিল। তার তখনই আমরা বুঝেছিলাম যে এক ধরনের মেকানিজম হচ্ছে, যে রেজাল্টগুলোকে চেঞ্জ করে ফেলা হচ্ছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে 12 সালের ইলেকশনটা যত সুন্দর হচ্ছিল, এটাকে যদি শেষ পর্যন্ত সুন্দর রাখা যেত, ইঞ্জিনিয়ারিং বলা হোক বা ডিপ স্টেটের কথা বলা হচ্ছে, সেটা এই সব হিসাবকে মিলাইয়ে যদি একটু ফেয়ার করার চিন্তা করা হতো বা ফেয়ার করা হতো, তাহলে আমার কাছে মনে হয় যে এই ইতিহাসটা সত্যি স্মরণীয় হতো। কে সরকার গঠন করতো সেটার চাইতে গুরুত্বপূর্ণ ছিল যে ইলেকশনটা অনেক দিন পরে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের চর্চার মাধ্যমে যে জনগণের স্বস্ফূর্ত সাড়া, সেই সাড়ার একটা বহিঃপ্রকাশ জানতো জাতি। কিন্তু পরবর্তীতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে বিষয়গুলো, এটা মানুষের কাছে স্পষ্ট। এবং সরকারে যারা ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা ছিল, তাদের মুখ থেকেই তো ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা কথা আসছে। তার এই ইলেকশনটাকে জাতির কাছে গ্রহণযোগ্যতার এই জায়গাটা এই সকল ব্যক্তিদের দিয়ে নষ্ট করা হয়েছে। তো সব মিলে ইলেকশন ভালো হলেও
পরবর্তীতে সরকার গঠন, স্পেশালি বিএনপি যে সরকার তারেক রহমানের নেতৃত্বে, আমার কাছে এই সরকারকে খুব শক্তিশালী কোনো সরকার মনে হচ্ছে না। মানে আমার কাছে প্রধানমন্ত্রী তার জায়গা থেকে যে ধরনের রুল প্লে করার কথা, বা প্রধানমন্ত্রী সহ বিভিন্ন ক্যাবিনেট যারা আছেন তাদের পক্ষ থেকে যে ধরনের রুল প্লে হওয়ার কথা, এটার পরিবর্তে গুটি কয়েকজন, স্পেশালি তো সালাউদ্দিন সাহেবের কথা, সালাউদ্দিন আহমেদ এনার কথা, স্বরাষ্ট্রমন্ত্রী ওনার কথা তো বারবার উঠে আসছে। সব মিলে এক ধরনের যেমন হলো যে চাঁদাবাজিকে বৈধতা দেয়া, বিভিন্ন অ্যাঙ্গিকে কথা বলা, এই ধরনের নানা ইস্যু আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন পরবর্তীতে, এবং মিডিয়াতে বারবার আসছে যে কয়েকদিন আগে আমরা দেখলাম একজন ডাক্তারের চেম্বারে চাঁদাবাজি করার কারণে গ্রেপ্তার করা হচ্ছে। কাজে এই দৃশ্যগুলা আসলে মানুষ যারা এবছর মানুষ যেটা চেয়েছেন সেটার বাস্তবিক বহিঃপ্রকাশ আমরা দেখছি না, জনগণও দেখছে না। এইটা আসলে আপনি বাস্তবিক বহিঃপ্রকাশ দেখছেন না, কিন্তু সরকারের আসলে নির্বাচনী ইশতেহারের যেই একটা বড় জিনিস ছিল তাদের যে সামাজিক দায়বদ্ধতা, মানে সামাজিক যে কাজগুলো করা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন বা স্বাস্থ্য কার্ড, এই কাজগুলো তো আসলে তারা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু করেছে, এবং তারা তো মনে হচ্ছে তাদের লক্ষ্যে পৌঁছার জন্য সেই কাজগুলো করছে। আপনারা ভালো কিছু দেখতে পাচ্ছেন না? এখানে দেখুন যে মানে যদি কয়েকটা ধাপে বলি, খাল খনন নিয়ে যদি বলি, ওনাদের ইস্তিহারে যে খাল খননের কথা বলা হয়েছে, সেই খাল খননের ব্যাপারটা একটা হলো যে কল্প বা মানে কাল্পনিক, যার মানে ভিত্তি মানে ওনারা যেটা চেয়েছেন ইস্তেহারে বা 31 দফায়, সেটা আর ওনারা যেটা করতেছেন এটার ভিতরে অনেক ডিফারেন্স, এবং এটা হবে। খাল খননের চাইতে এখানে খাল খনন নিয়ে দ্বন্দ্ব হওয়া, এটার রেকর্ড তৈরি হচ্ছে। খাল খননের যে বিশাল এরিয়ার কথা বলা হয়েছে, ব্যাপী খাল খনন করা হবে, তার কয় % খাল খনন হবে, এটা কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন তৈরি হয়েছে, যেটা ওনারা ইশতেহারে বলছেন। এবং ইশতেহারটাও খাল খনন নিয়ে ইশতেহারের বক্তব্যটা আমার কাছে মনে হয়েছে অস্পষ্ট ছিল। এটা দ্বিতীয় হলো যে কৃষি কার্ড বা ফ্যামিলি কার্ড বা যে কথাগুলো আসছে, এগুলা হয়তো সরকার কিছু দেখাবেন, কিন্তু সামগ্রিক দেখার সবেমাত্র তো অল্প কিছুদিন, আরও অনেক পথ যেতে হবে। সেই জায়গায় আসলে কতটুকু ওনারা এই কার্ডগুলো বিতরণ করে সফল হবেন। এবং এখানে যদি বলা যায় যে এক ধরনের মিডিয়াতে আসছে, আমার কোনো বক্তব্য না যে কৃষি কার্ড বিতরণে চাঁদাবাজি, ফ্যামিলি কার্ড বিতরণ করতে গিয়ে চাঁদা নেওয়া বা ধর্ষণের শিকার হওয়া, এরকম কিন্তু মিডিয়াতে অনেক কিছু ঘোরপাক খাচ্ছে, রেগুলার আমরা দেখতে পাচ্ছি। কাজেই এই ধরনের কর্মসূচি সরকারে থাকার পরে সফল করা, এবং এখানে একটা বিষয় বলে ফেলি যে পৃথিবীতে কোনো জায়গায় এই ধরনের কর্মসূচিতে, জাপানের কথা বলেন বা আমেরিকা, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের কথা বলেন, তারা সেই দেশগুলোর মতো দেশগুলোও তারা খুব একটা সফল হতে পারে নাই। কাজেই বাংলাদেশের যারা এখন এটা নিয়ে ব্যস্ত, বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বে, এটা কতটুকু সফল হবে আমার মনে হয় যে আরও একটু দেখতে হবে। বিগত সরকার গণতন্ত্রের কবর রচনা করেছিল, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে সেই জীবিত হয়েছে। আসলে কি গণতন্ত্র, আপনি কি মনে করেন যে এটা আসলে গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি, বা গণতন্ত্র ফিরে পাওয়ার মতো সেই পরিবেশ আমাদের আছে? আচ্ছা, এখানে দেখুন যে গণতন্ত্র, বিএনপির যিনি প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, গণতন্ত্র উদ্ধার বা বেগম খালেদা জিয়া যিনি বর্তমান প্রধানমন্ত্রীর মা, তারা গণতন্ত্র চর্চা বা গণতন্ত্র উদ্ধারের যে তাদের যে ভূমিকা, এটা আসলে কি অস্বীকার করবে না। তার মানে বিএনপির আগের ইতিহাস এটা বলে যে তারা গণতন্ত্রের পক্ষে বা গণতন্ত্রকে উদ্ধারের জন্য আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, তার অবদানকে কেউ অস্বীকার করে না। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, এই ব্যাপারগুলো নিয়ে তারা ব্যাপক, আমি মনে করি তাদের অবদান রয়েছে। কিন্তু বর্তমানে গণতন্ত্র চর্চার এই জায়গায় যদি বলি, তাহলে এটা বলা যায় যে তারা ক্ষমতায় যাওয়ার পরেই গণতন্ত্র বহিঃপ্রকাশ, জনগণের মতটাই তো গণতন্ত্র। জনগণ 70% মতো জনগণ ভোট দিলেন, গণভোট হলো, সেটাই তো আমরা এখন দেখতে পাচ্ছি যে না হয়ে যাচ্ছে। কাজেই তাহলে আমি কিভাবে তাদেরকে বলবো যে তারা গণতন্ত্রকে মূল্যায়ন করে যাচ্ছে? আমি জনগণের মতকে উপেক্ষা করে আসলে গণতন্ত্র হতে পারে না। সেই হিসেবে আমি মনে করি যে তাদের গণতন্ত্রের এই জায়গায়
আগের ট্যাগ রেকর্ডগুলো দেখে ফিরে আসার যথেষ্ট সুযোগ আছে। আর তাদের আসলে আরেকটি বিষয় আপনি জানতে চেয়েছিলেন যে আমরা ভালো কিছু দেখছি কি না। নিঃসন্দেহে ভালো করার সুযোগ আছে, যে সুযোগটাকে ব্যবহার করলে আমি মনে করি যে ইতিহাসে তার আলোচিত হয়ে থাকার মতো ব্যাপার আছে। কিন্তু আমি এখন পর্যন্ত উল্লেখযোগ্য মানে এই সরকারের এই গত বলা যায় যে 2 মাসের জাস্ট 2 মাস বলা যায়, 2 মাস কয়েকদিন আর কি, এই আমার কাছে মানে জনগণ গ্রহণ করেছেন অথবা জাতি সামগ্রিকভাবে এটাকে মেনে নিয়েছেন, এরকম কোনো ইস্যু নিয়ে তারা 2 মাসে কোনো ভূমিকা রাখতে পারে নাই। বরং বিতর্কিত ইস্যুগুলোকে আরও বেশি সামনে এনে নিজেরা বিতর্কিত হয়েছে। এই যে আপনি শুরুতে বলছিলেন যে আসলে যার যেখানে রুল প্লে করার কথা সে সেখানে সেভাবে রুল প্লে করছে না। আমরা এখন দেখছি বিশেষ করে বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে একটা বড় জিনিস হলো যে আমাদের জুলাই সনদ, এই জুলাই সনদের সংস্কার নিয়ে আসলে সংবিধান সংস্কার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সেগুলো সংশোধন, আর আপনারা বলছেন সংস্কার। এটার ভিতরে মানে বেসিক পার্থক্যটাকে এবং কেন আপনারা সংস্কারের প্রতি এত বেশি জোর দিচ্ছেন? আচ্ছা, প্রথমে জুলাই সনদ নিয়ে যদি বলি যে জুলাই সনদটা এই জাতির একটা আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। দেখেন 5 আগস্ট পরবর্তী এই যে সকল রাজনৈতিক দলের যে সম্মতি, জুলাই সনদ কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, মানে 80টারও বেশি সংস্কার প্রস্তাবনা আসছে। 80টা, ধরা যায় 80টা। তাহলে এই 80টার মতো সংস্কার প্রস্তাবনা এটাকে মেনে নিলে আমি মনে করি যে জুলাই সনদ এবং সংস্কার দুটাই হয়ে যায়। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে পুরা উল্টোটা। জুলাই মানে আমাদের তো স্বরাষ্ট্রমন্ত্রী বলছেনই যে জুলাইকে আবেগ দিয়ে দেখার সুযোগ নেই। অথচ আমার কাছে এইটাই বেশি মনে হয়েছে যে আমি তো ওই সময় ছাত্র শিবির কেন্দ্র সভাপতি ছিলাম এবং জুলাইয়ে ছাত্রদের আবেগ তাড়িত যে ভূমিকা, এই ভূমিকাকে মানে কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নেই। কাজে জুলাই সনদ এবং সংবিধান সংস্কার এই জন্য বেশি দরকার যে বাংলাদেশের সংবিধানে এক ধরনের স্বেচ্ছাচারিতার সুযোগ রয়ে গেছে। এখানে বিচার বিভাগ, এখানে হলো প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এখানে হলো জনগণের মতকে প্রায়োরিটি দেওয়ার ব্যাপার, নির্বাচন ব্যবস্থা, এই যে এই সব বিষয়গুলোকে সংস্কারের যে দরকার, এই দরকারটাকে আমরা দেখছি যে সরকার থেকে না বলে দিচ্ছেন বা সংস্কার করবেন না। দেখেন এখানে গুরুত্বপূর্ণ একটা সংস্কার ছিল যে যিনি দলীয় প্রধান হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না, আবার প্রধানমন্ত্রী যিনি হবেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এই ধরনের যে অনেক সংস্কার, এই সংস্কার এটার মাধ্যমে আমার কাছে যেটা মনে হয় যে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন হলো দলগুলা, দলের অন্য অন্য লিডাররা, যেটা আমরা বর্তমান সরকার যে দলের, সেই দল বা সরকারের আমরা ব্যক্তিগত বা ফ্যামিলি বা পরিবারতন্ত্রের যে একটা নগ্ন হস্তক্ষেপ আছে আমাদের দেশে বা জাতির ভিতরে, এই জায়গাটা যে ভেঙে যাবে এটা যেন না ভাঙতে পারে, এর জন্য আমি মনে করি এক ধরনের এটাকে সংস্কার না বলা বা কিছু হয়তো তারা সংশোধন করে এক ধরনের চালিয়ে নেওয়ার মতো মানে তারা হয়তো কিছু করবেন। কিন্তু সংস্কারটা মেজর যে কারেকশনগুলো ছিল সেই কারেকশনগুলো যদি হতো তাহলে আমরা এটাকে সত্যি সংস্কার বলতাম, এবং সংস্কার হলে আমি মনে করি যে জাতি সামগ্রিকভাবে উপকৃত হতো। আপনি আসলে এই যে কথাগুলো শুনছিলাম যে এটাতে বোঝা যাচ্ছে একটা সময় আপনারা আসলে বিএনপির সাথে ওতপ্রোতভাবে আন্দোলন করেছেন, রাজপথে একসাথে ছিলেন, এখন আসলে ফাটলটা এত বেশি মনে হচ্ছে যে এইটার সুযোগ নিয়ে কি আওয়ামী লীগ আবার ব্যাক করবে কিনা, আপনার এমন কোনো আশঙ্কা আছে কিনা? এখানে আওয়ামী লীগ ব্যাক করার ব্যাপারটাকে আমার কাছে এরকম মনে হয় যে আওয়ামী লীগ স্বেচ্ছায় ব্যাক করতে পারবে না। এখানে তাদের পুনর্বাসন করার জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত বা আরও অন্যান্য দেশ তাদের এক ধরনের ভূমিকা আছে, কিন্তু তখনই পুনর্বাসন হতে পারে যখন রাষ্ট্রযন্ত্র তাদের হয়ে কাজ করবে, অর্থাৎ সরকার যদি তাদের হয়ে কাজ করে এবং সরকারের ভূমিকা যদি তাদের পক্ষে থাকে তাহলে পুনর্বাসন হতে পারে। তবে আমার কাছে এখন পর্যন্ত এটাই মনে হয় যে আসলে জনগণ খুবই সচেতন। তবে পুনর্বাসনটা 100% মানে প্রতিহত করা যেত বা তারা আবার নতুন করে কামব্যাক করা 100% বন্ধ হতো যদি এই সরকার জনগণ যেটা প্রত্যাশা করেন বা জুলাইয়ের যে স্পিরিটটা ছিল, সংস্কার ছিল, তারপর হলো উন্নয়ন ছিল, মতের স্বাধীনতা ছিল,
এবং বলা যায় যে স্বৈরতন্ত্র দাসত্বতন্ত্র বিদায় ছিল, এই সবগুলাকে যদি মেনে সুন্দরভাবে রাষ্ট্রটাকে পরিচালনা করত, তাহলে আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে ব্যাক করা বা ব্যাক করা আওয়ামী লীগ সেই সুযোগটা পেত না। কিন্তু এখন যেভাবে রাষ্ট্র চলছে সেই দৃষ্টি দিয়ে দেখলে মনে হয় যে বিভিন্নভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার এক ধরনের ষড়যন্ত্র চলছে। আমরা তো কয়েকদিন আগেই দেখলাম যে বাংলাদেশের স্বৈরা শাসকের হাসিনার সময় যিনি স্পিকার ছিল শিরিন শারমিন গ্রেপ্তার হলেন, বের হয়ে গেলেন। গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকদিনের ব্যবধানে বের হয়ে গেলেন। তার মানে কি? তার মানে হলো যে গ্রেপ্তার হয়ে যে বের হওয়াটা মানে তার লাইফটা ইজিলি সে হলো এখন চলবে, তাকে আর প্রশাসন ধরবে না, সে এখন ফ্রিলি মুভ করবেন, সব জায়গায় যাবেন, সকল ধরনের অ্যাক্সেস পাবেন। এর মাধ্যমে যেটা হবে আওয়ামী লীগকে আবার কামব্যাক করার দায়িত্বটা তারা পালন করবে। আসলে আওয়ামী লীগের তো সব লোক খারাপ ছিল না। আওয়ামী লীগ যদি পুনর্গঠিত হয় বা আওয়ামী লীগ যদি কামব্যাক করে, যে খারাপ লোকগুলো বাদ দিয়ে যদি ভালো লোকগুলো দিয়ে আবার আওয়ামী লীগ করে, তাহলে তো আমরা যেই গণতন্ত্রের কথা শুনেছি, যদি আওয়ামী লীগের তো একটা পার্সেন্টেজ ভোট বাংলাদেশে আছে, আওয়ামী লীগ যদি না আসে তাহলে সেই গণতন্ত্রকে আমরা বলতে পারি যে আমরা পুনর্গণতন্ত্র পেয়েছি। দেখেন, এখানে গণতন্ত্রে আওয়ামী লীগের যে হস্তক্ষেপটা ছিল, সেই হস্তক্ষেপের কারণে মূলত তারা বিতাড়িত হয়েছে। যদি তারা মনে করেন বিগত যে কয়েকটা ইলেকশন ছিল, সেই ইলেকশনে বিশেষ করে গত 24-এর 18 ইলেকশন, এই ইলেকশনগুলাই যদি গণতন্ত্র চর্চা হতো এবং সকল রাজনৈতিক দলের যদি অ্যাক্সেস থাকতো, তাহলে আওয়ামী লীগকে এইভাবে বিদায় নিতে হতো না। অর্থাৎ যেখানে আওয়ামী লীগের সময় সকল দল ছিল, সেই সময়ও ভোটের পার্সেন্ট হিসাব করলে আসলে উল্লেখযোগ্য কোনো পার্সেন্ট ছিল না। আওয়ামী লীগের বিদায়ের পরে ভোটের পার্সেন্টের সংখ্যাটা কিন্তু অনেক বেশি, যেখানে 70% মানুষ মানে ম্যাক্সিমাম আমার কাছে মনে হয় যে স্বস্ফূর্ত আনন্দের সাথে মানুষ ভোটে অংশগ্রহণ করছে, না ভোটের পক্ষে একটা বিশাল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। এখানে যে ব্যাপারটা যে আওয়ামী লীগের থাকা না থাকার ভিতরে আসলে গণতন্ত্রের যাওয়া আসার কোনো কিছু নাই, বরং আমার কাছে এইটাই বেশি বেটার মনে হয় যে যারা গণতন্ত্রটার কবর রচনা করছে তাদের বিদায় হওয়ার কারণে গণতন্ত্র প্রেমীরা আরও চমৎকারভাবে গণতন্ত্র চর্চা করে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে গণতন্ত্রের চর্চাটা চমৎকার এখন পর্যন্ত হচ্ছে। হয়তো সামনে আরও কি হবে, আওয়ামী লীগের সেই পথ ধরে যদি বর্তমান সরকার হাঁটে, তাহলে আমার কাছে মনে হয় যে তাদের পরিণতিটা খুব যে সুখকর হবে এটা আমার কাছে মনে হয় না। আমার কাছে এরকম আমি ভয় পাই, আমার বাস্তবিক আমার ভয় লাগে যে বড় বড় কোনো ক্রাইসিস যেন আমাদের এই দেশের বা জাতির উপরে না হয়, যেটা হাসিনা তৈরি করেছিল এবং হাসিনা সেই ক্রাইসিসের নিজের শিকার হয়ে বিদায় নিয়েছে। এবার একটু আসে 5 আগস্টের পরে আমরা একটা শব্দের খুব বেশি শব্দের সাথে প্রচলিত, সেগুলো মব। এই যে 12 তারিখ যে নির্বাচনের পরে কি সেই মবতন্ত্রের অবসান ঘটেছে বা আইন শৃঙ্খলার পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করছেন? না, এখানে আসলে 12 তারিখের পরে এবং আগের মবের আমার কাছে মনে হয় যে এক ধরনের পার্থক্য তৈরি হয়েছে। এটা আমার চিন্তাটা আমি শেয়ার করে যাচ্ছি যে 12 তারিখের আগে যারা মোটামুটি সকল রাজনৈতিক দলেরই এক ধরনের মুক্ত চিন্তা, মুক্ত স্বাধীনতা বা এই যে স্বাধীনতার একটা স্বাদ ভোগ করা, এইটা আমি 12 তারিখের ইলেকশনের আগে খুব ভালোভাবে দেখেছি এবং মানুষ কথা বলতে পারত। এবং এখানে মবের কোনটা মব আর কোনটা মব না, এটা আসলে জাস্টিফাই করাটা এক ধরনের আমি যদি মবের কথা বলি, যে এখানে যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা মানুষের অধিকার, গণতন্ত্র বিরোধী হওয়া, এই কাজগুলো যারা করেছেন, তারা বিভিন্ন সময় এদেশের জনগণের দ্বারা তারা ধিক্কার পেয়েছেন বা জনগণের দ্বারা তারা লাঞ্ছিত হয়েছেন, আমি বলতে পারি। তো এইগুলোকে আমি মনে করি যে মব বলে চালানো হচ্ছে, যদিও আমি মনে করি যে আইনকে শ্রদ্ধা করা উচিত, কিন্তু এগুলাকে মব হিসেবে চালানো হচ্ছে। কিন্তু ইলেকশনের পরে একটা দল এক ধরনের মব শুরু করেছে। কি ধরনের মব? মব হলো যে ইউনিভার্সিটিতে এক ধরনের চেঞ্জ নিয়ে আসা হচ্ছে, নিরপেক্ষতার জায়গা থেকেই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে না। আমরা প্রতিষ্ঠান দেখছি, প্রশাসন দেখছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান
মানে ব্যক্তিগত প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা হচ্ছে মবতন্ত্র তৈরি করে। এটাকে আমার মনে হয় যে বর্তমানে যারা রাষ্ট্রের সাথে জড়িত তারাই এই মব সৃষ্টি করে যাচ্ছে। সেই হিসেবে বলতে পারি যে মব এখনও আছে, এবং মব কিছু ব্যক্তিদের দ্বারা, দলের দ্বারা এটা নিয়ন্ত্রিত হচ্ছে। এটা তো আসলে এরকমই বিরোধী দল থেকে, মানে বর্তমান সরকারের পক্ষ থেকে, যারা সরকারি দল তাদের পক্ষ থেকে এরকমই বলা হচ্ছে যে একটা সময় 5 আগস্টের পরে পুরো প্রশাসন এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব কিছু আসলে আপনারা দখলে নিয়েছেন। আপনারা যে দখলে নিয়েছিলেন সেই দখল থেকে আসলে তারা উদ্ধার করার চেষ্টা করতেছে। তো এটা আপনি এখানে দেখেন, আসলে এই কথাটা মানে খুবই অযৌক্তিক। যারা এই ধরনের প্রশ্ন করে থাকেন বা বলে থাকেন, এখানে রাজনৈতিক দল এখন সরকারে যারা আছে তারা বলে যাচ্ছেন। এখানে দেখেন যে যারা সরকারে ছিল, প্রথম হলো সরকারের মানে উপদেষ্টারা জামাত যেন মানে হলো যে মেন স্ট্রিম শক্তিতে না পরিণত হন, মেন স্ট্রিমে না আসতে পারেন, এটা সরকার চেষ্টা করেছেন। তার মানে সরকার মেন স্ট্রিমে আনার জন্য বিএনপিকে সুযোগ করে দিয়েছেন, এক। দ্বিতীয় হলো যে যারা হলো যে সরকারের উপদেষ্টা ছিল, এরকম অনেক উপদেষ্টাই, পররাষ্ট্র উপদেষ্টা আছেন, আইন, যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তিনি আইনমন্ত্রী হয়েছেন, এরকম দেখলে যে যারা ওই সরকারে ছিল, অন্তর্বর্তীকালীন সরকারে ছিল, তারা বর্তমানে বিএনপি সরকারে আছে। তার মানে এটা বলার সুযোগ নাই যে মানে জামাত ওই সরকার নিয়ন্ত্রণ করতো, জামাতের দ্বারা ওই সরকার নিয়ন্ত্রিত হইতো, জামাত যাকে খুশি তাকে যে কোনো জায়গায় নিয়োগ দিয়েছে, ইউনিভার্সিটিতে, তারপরে হলো যে বিচারালয়ে, বিভিন্ন জায়গায়। এগুলো হলো যে এক ধরনের আমি মনে করি যে উদ্দেশ্য প্রণোদিত কথা ছাড়া কিছু না। জামাতের শক্তি সামর্থ্য সেটার আলোকে জনগণের সাথে থাকার এক ধরনের চেষ্টা এখন পর্যন্ত করে যাচ্ছে, যেটা আমি মনে করি এই সরকার নির্বাচিত হওয়ার পরেও তারা সেই চেষ্টা নাই, তাদের সেই সুযোগটা ছিল সেটা নাই। কাজেই যারা বলতেছেন যে জামাত ইউনিভার্সিটি নিয়ন্ত্রণ করতো, জামাত হলো যে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সচিবালয় নিয়ন্ত্রণ করতো, এটা হলো যে এখনও তো ওই যে সচিবালয়ে যারা অন্তর্বর্তীকালীন সরকারের সচিব ছিল, একটা মানে মেইন জায়গাগুলো এখনও কিন্তু বিএনপির লোকজনই আছেন। তার মানে হলো যে এরা, আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমামই হলো যে ওই ঘরানার ব্যক্তি, যে ঘরানা হলে বিএনপি তাদের কাছে রেখে দিয়েছেন। এটা আসলে আপনি শুরুতে বলছিলেন যে এই 12 ফেব্রুয়ারির পরে আসলে বিএনপি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসে এক ধরনের মবতন্ত্র তৈরি করার চেষ্টা করছে। কিছুদিন আগে ছাত্রদলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি একটা কথা বলেছেন যে 5 আগস্টের পরে শিবিরই বাংলাদেশের প্রথম মব শুরু করেছে, এবং র্যাঙ্কিংয়ের যে কালচার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেই র্যাঙ্কিং বাংলাদেশ শুরু করেছে। আপনি তো এই সময় শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। জি, মানে আসলে কতটুকু, মানে প্রথম হলো যে ওনার কাছে যিনি বলেছেন বা যারা বলেছেন, যারা এই ধরনের অভিযোগ করে আসছেন, তাদের কাছে সঠিক তথ্য ছিল না, বরং ওইটাকে যদি আরও বেশি যাচাই বাছাই করা যায়, বা এটার হলো যে মানে দেখেন শিবিরকে খুব সহজেই ট্যাগ দেওয়া যায়, এবং আমরা বিগত আওয়ামী লীগের প্রায় 15.5 বা 16 বছরে দেখে আসছি, এর আগে দেখে আসছি যে কোনো ইস্যু তৈরি হলে শিবিরকে আগে ট্যাগিং দেওয়া হয়, দিয়ে এটাকে নর্মালাইজ করা হয় এবং দোষটাকে চাপায় দেওয়া হয়। দেখেন যারা অপরাধ করেছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে কয়েকটা মবের ঘটনা ঘটছে, আমি যখন শিবির কেন্দ্র সভাপতি, আমার কাছে এটা মনে হয়েছে যে এটা যদি বেশি যাচাই বাছাই ওই সময় করতেন সরকার, প্রশাসন যারা ছিল, তাহলে সত্য বের হইতো। আর সত্যটা আমার কাছে মনে হয় যে ছাত্রদলকেই মানে ওই মব যে তারা করছে তারা প্রমাণিত হতো আর কি। এখানে শিবির বলে যে এই ঘটনাটা শিবির করেছেন বলার সঙ্গে সঙ্গে ওটাকে আর যাচাই বাছাই করা হচ্ছে না, কিন্তু বাস্তবিক বিচারের মাধ্যমে এটাকে যাচাই বাছাই করলে আমার কাছে মনে হয় যে শিবিরের জনশক্তিরা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, এটা প্রমাণিত হবে না। একটু আসি, ওইখানে একই ব্যক্তি একই কথা বলেছেন। আপনি সময় ধরেন কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আপনার সেক্রেটারি ছিলেন জাহিদ ভাই। তো জাহিদ ভাই একটা কথা বলেছেন এরকম যে কোনো এক টক শোতে, যে সবজি বিক্রেতার কথা শুনে সে আসলে আন্দোলনে যাওয়ার তার এক ধরনের স্পিরিট তৈরি হয়েছে, যে সবজি বিক্রেতা বলেছেন যে আমরা আন্দোলন করতেছি, আপনারা মানুষ কেন এখনও নামে না, বা আপনারা কেন নামছেন না। জাহিদ ভাই এটা এরকম একটা তার রেফারেন্স দিয়ে একটা কথা বলেছে। একই সাথে জুলাই আন্দোলনে আপনাদের তুলনায় অনেক বেশি অবদান ছিল ছাত্রদলের, জিনিসটা আপনি কীভাবে বললেন? এখানে আমরা কোনো দলের মানে জুলাই আন্দোলনের ভূমিকা কম ছিল বেশি ছিল, আমি এই জায়গায় কাউকে বেশি পার্সেন্টেজ দিয়ে দেওয়া
কেউ অংশগ্রহণ করেছেন, কেউ করে নাই, কারো ভূমিকা বেশি ছিল কম ছিল, আমি এই ধরনের বক্তব্যে খুব একটা বিশ্বাসী না। আমি কেন্দ্র সভাপতি থাকা অবস্থায় যেহেতু জুলাইয়ের এই আন্দোলনটা হয় এবং আমি মনে করি যে ছাত্র জনতা জয়ী হন, ফ্যাসিবাদ যারা ছিল তাদেরকে হলো যে বিদায় দিয়ে দেওয়া হয়, তো সেই জায়গায় আমি মনে করি সকল মানুষের, সকল শ্রেণীর ছাত্র জনতার অংশগ্রহণ ছিল। সেটাকে কেউ নিজের করে নেওয়া, এটা বিশ্বাস আমি করি না। তবে আমি এতটুকু বলতে পারি যে শিবিরের অবদানটা অনেক ছিল। ছাত্র শিবিরের সকল জনশক্তি স্বয়স্ফূর্ত অংশগ্রহণ করেছেন এবং ছাত্র শিবির এই আন্দোলনটাকে অ্যাকোমোডেট করে মানুষকে মাঠে নামানোর জন্য চেষ্টা করেছেন এটা। আর আমার কাছে মনে হয় যে আমি এই আন্দোলনে কেন আসছিলাম এই কথাটা আমি যদি বলি যে আমার অংশগ্রহণটা কেমন ছিল, আমি সরাসরি মাঠে ছিলাম, আমি আমার জনশক্তিকে মাঠে নামার জন্য নির্দেশনা দিয়েছিলাম এবং আমি দীর্ঘদিনের যে দুঃশাসনে যে পিষ্ট জনতা, এটা দেখে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সবাই এই পিষ্টতা থেকে মুক্তির জন্য মাঠে নামা উচিত। এটা আমরা শেষ পর্যায়ে চলে আসছি। মাননীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময় কৃষি কার্ড উদ্বোধনের সময় একটা কথা বলেছেন যে শেরপুর এবং বগুড়ার যে সদ্য নির্বাচন, উপনির্বাচন হয়েছে, সেই নির্বাচনে দুইটাতেই জামাত হেরেছে। উনি বলেছেন যে হেরেছে বগুড়া এবং শেরপুরে, আন্দোলন কেন বাইতুল মোকাররমে? আচ্ছা, এখানে দেখেন যে ইলেকশনটা শেরপুর এবং বগুড়ার ইলেকশনটা ইতিহাসে মানে তাদের পূর্ব ইতিহাসটাকে আবার নতুন করে নিয়ে আসছে। আমরা যেটা আমি হয়তো আগের সেই ইতিহাসগুলো জানতাম না, কিন্তু শেরপুরের ইলেকশনে এবং বগুড়ার ইলেকশনে আমার কাছে মনে হয়েছে যে তারা এর আগের কোনো একটা ইলেকশনে মানে কি বলে মাগুরার যে ইলেকশন ছিল এই ধরনের একটা ইলেকশনের কথা আসছে। এটা আমি দেখার পরে আমি একটু পড়তেছিলাম, আমার কাছে খুবই আশ্চর্য মনে হয়েছে এটা কোনো ইলেকশন হইতে পারে। মানে বগুড়ার ইলেকশন দেখার পরে আমার মনে হয়েছে আমরা হাসিনার সেই যুগে আছি, যেখানে ভোট দেওয়ার কোনো আমাদের অধিকার ছিল না, আমরা আজ পর্যন্ত ভোট দিতে পারি নাই। এই ইলেকশন ব্যতীত 26-এর ইলেকশন ব্যতীত আমরা তো ভোট দিতে পারি নাই। আমার কাছে বগুড়ার ইলেকশন দেখে এরকম মনে হচ্ছিল, শেরপুর ইলেকশন দেখে এরকম মনে হচ্ছিল যে জোর করে ভোট নিয়ে নেওয়া হচ্ছে। কাজেই মানে এটার এক ধরনের বহিঃপ্রকাশ হলো ঢাকা, শুধু ঢাকা না, বাংলাদেশের অনেক জায়গায় এই ধরনের কর্মসূচি বাংলাদেশ জামাত ইসলাম দিয়েছে। ঢাকায় ছিল, ঢাকা মহানগরী দক্ষিণ, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণ মিলে ঢাকা মহানগরী ব্যানারে এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কাজেই যখন জুলুম নির্যাতনের বা এক ধরনের অধিকার বঞ্চিত মানুষের যখন আহ্বানগুলা বা মানে তাদের যে চাওয়া পাওয়ার জায়গাগুলা যখন সবাইকে সবার হৃদয়টাকে স্পর্শ করে, তখন আসলে কোনো একটা জায়গায় মানে আন্দোলনটা বন্দি থাকে না যে বগুড়াতে ইলেকশন হয়েছে আমরা বগুড়াই করব, বা শেরপুর হয়েছে শেরপুরই করব, এরকম না। মানুষের এই অধিকার এখন তো এরকমই, এখন তো জনগণ খুবই সচেতন। আমরা ক্যাম্পাসগুলো তাই দেখতাম যে রাজশাহী ইউনিভার্সিটির কোনো একটা ছোট্ট ঘটনা হলে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জনতা সবাই প্রতিবাদ শুরু করেছেন, চট্টগ্রাম শুরু করেছেন, এরপরে হলো যে বাংলাদেশের বড় বড় যে ইউনিভার্সিটিগুলো আছে তারা সবাই শুরু করছে। মানুষ তো এখন এরকমই হচ্ছে, যেখানেই গণতন্ত্র প্রতিহত হবে, যেখানে মানুষের অধিকার বঞ্চিত হবে, দেখবেন যে কোনো এক জায়গায় মানে আন্দোলনের সেই দাবানল মানে দাও দাও করে জ্বলে উঠবে। ঢাকায় এই ধরনের কর্মসূচি আমি মনে করি যে প্রতিবাদী কর্মসূচি আরও বেশি হওয়া উচিত, কারণ ঢাকা প্রাণকেন্দ্র হওয়ার কারণে পুরো বাংলাদেশ সহজেই মেসেজটা পেয়ে যায়। একটা বিষয় আমরা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি যে 5 আগস্টের মানে 12 তারিখের নির্বাচনের পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন হয়েছে। এরপরেই এই গত সম্প্রতি ইসলামী ব্যাংকের এমডিকে 15 দিনের ছুটি চাওয়া হয়েছে, সেখানে প্রায় 49 দিন ছুটিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এক ধরনের আমানতকারী বা বলা হচ্ছে যে শিবিরের বা জামাত শিবিরের লোকজনের আন্দোলনে নেমেছে যে ইসলামী ব্যাংক যাতে আবারও অ্যাসালমের হাতে না যায়। একই সাথে আপনাদের আমির সাহেব বলেছেন যে ইসলামী ব্যাংকের যদি কোনো ধরনের ক্ষতি হয় তাহলে সেটা বঙ্গোপসাগরের মতো পরিণত হবে। আবার বাজারে এরকম প্রচলিত আছে অ্যাসালম আসলে জামাতেরই লোক, জামাতেরই একসময় জামাতের সাথেই অ্যাসালমের সংশ্লিষ্টতা ছিল। সব মিলে আসলে এই যে ইসলামী ব্যাংকের এমডি পরিবর্তন, আপনাদের জামাতের আমিরের যে বক্তব্য, সব এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? দেখেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশের মানুষের কাছে খুবই গ্রহণযোগ্য একটা ব্যাংক, এবং আমি মনে করি রেমিটেন্সের এই জায়গায় ইসলামী ব্যাংক হলো যে
সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এস আলমের বিরুদ্ধে জামাতের আমির না, আমার কাছে এরকম মনে হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কথা বলা উচিত ছিল যে আমরা এস আলমকে বাংলাদেশে মানে দেখতে চাই না, বা উচিত হবে না এস আলমকে সুযোগ করে দেওয়ার। কারণ এই এস আলমই, আমরা যদি পুরো হিস্ট্রিগুলো দেখি এস আলমের, উনি জামাতের ছিল কিনা বা উনি অন্য কোনো দলের ছিল কিনা, এটার চেয়ে গুরুত্বপূর্ণ এখন আমার কাছে মনে হয় যে উনি তো আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এক ধরনের চেষ্টা করে যাচ্ছেন, এটা এক, এবং প্রচুর ফান্ডিং করেছেন, আমাদের কাছে বিভিন্ন মিডিয়াতে আসছে এই ধরনের তথ্যগুলো আমাদের কাছে আছে। দ্বিতীয় হলো আওয়ামী লীগের পুরো টাইমটাই তিনি হলো যে এই আওয়ামী লীগকে দানবে পরিণত করার যে আর্থিক পুরো সাপোর্টটা, এটা কিন্তু এস আলম দিয়েছে। কাজেই এস আলমকে অন্য দলের ট্যাগ দিয়ে আবার নর্মাল করে ফেলা যে জামাতের উনি ছিলেন, উনি হলো যে অন্য কোনো দলের ছিল, বিএনপির ছিল বা আদার্স দলের ছিল, এটা বলার সুযোগ নাই। উনি বাংলাদেশের ম্যাক্সিমাম ইসলামিক ব্যাংকগুলোকে উনি ধ্বংস করেছেন এবং অন্যান্য ব্যাংকগুলার ধ্বংস করেছেন। আমি মনে করি যে মানুষের আমানত ব্যাংকে থাকে, সেই আমানত রক্ষার জন্য শুধু একা জামাতেরই দায়িত্ব না, পুরো জাতির, পুরো জনগণের দায়িত্ব হলো যে এস আলমের এই চক্কর থেকে, তাদের নগ্ন হস্তক্ষেপ থেকে ইসলামী ব্যাংক এবং সব ধরনের ব্যাংকিং এবং অর্থনৈতিক সেক্টরগুলোকে রক্ষা করা। এবং তারা তো দেশ থেকে শুধু আমরা একটা দৃষ্টি দিয়ে দেখতেছি যে তারা দেশে অনেক অর্থনৈতিক অনেক কিছু করছে, কিন্তু দেশ থেকে করার চাইতে যে বেশি পাচার করছে, অপরাধ মানে তারা ভালো কাজ 10টা করার বিনিময়ে তারা শত শত খারাপ কাজ করার সুযোগ সৃষ্টি করে করেছে। খারাপ কাজের মূল জায়গা হলো শেখ হাসিনা, আওয়ামী লীগের পুরো রিজিমকে অর্থায়ন করা। কাজেই তাদেরকে পুনর্বাসন করাটা আমি মনে করি যে যারা করে যাচ্ছেন, এক ধরনের পুনর্বাসন হচ্ছে এই সরকার করে যাচ্ছে, আমি মনে করি যে এই সরকার তার নিজের ক্ষতি নিজেই করে যাচ্ছে। এটা থেকে আমি মনে করি যে পুরো জাতির সচেতন হওয়া উচিত, প্রতিহত করা উচিত। কোনো কারণে যদি ধরেন এস আলম শেষ পর্যন্ত এসে তার কাছে যে শেয়ার ছিল, শেয়ারটা আসলে সরকার এখন পর্যন্ত বাজেয়াপ্ত করে নাই, বা সেই শেয়ারগুলো যদি সরকার বাজেয়াপ্ত করেও থাকে তাকে আবার ফেরত দিয়ে দিল, তার তো এখনো মালিকানা আছে, সে আইসা তার ব্যাংকে বসলে সমস্যা কোথায়? যা বসলে আপনাদের দিক থেকে আসলে কি ধরনের কর্মসূচি থাকতে পারে? এখানে দেখেন কর্মসূচি কি থাকবে, এটা হলো যে সময় বলবে কর্মসূচি কি থাকবে। তবে তার শেয়ার আছে, শেয়ারটার উৎসগুলা খুঁজে বের করা উচিত। এবং এটা আসলে আমার কাছে এক ধরনের আমি এটা মনে করি যে শেখ হাসিনার সাথে তার তুলনা হয়। অর্থাৎ এরকম যে মানে দরকার নাই তো, মানে আন্দোলন দরকার ছিল না তো, মানে আন্দোলন হয়ে গেছে, ইলেকশন দরকার ছিল না, শেখ হাসিনারে নিয়ে এসে আবার নতুন করে বসাই দিলে রাষ্ট্র চালাইতো। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গেছে। এটা কি মানে জনগণ, এই জাতি কেউ মেনে নিবে না। এস আলমকে বসানো মানে হলো যে আবার যে ব্যাংক, ইসলামী ব্যাংক আবার অল্প কয়েক মাসের ব্যবধানে যেভাবে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ এমডিকে মানে তাকে অপসারণ করা হয়েছে, মানে বাধ্যতামূলক ছুটিতে দেওয়া হয়েছে। আমি মনে করি তার নেতৃত্বে যেভাবে ব্যাংক ঘুরে দাঁড়ানোর যে চেষ্টাটা, সেই চেষ্টার জায়গা আবার ব্যাহত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। এবং আমার কাছে এরকম মনে হয় যে জনগণ সচেতন যারা, আমি এরকম অনেকের গুণরঞ্জন শুনছি, অনেকে বলা শুরু করেছেন যে আমরা আমাদের যে আমানতগুলো আছে ব্যাংকে উঠায় নেব। এটা যদি জনগণ আবার শুরু করে, কারণ ইসলামী ব্যাংক জামাতের ব্যাংক বা ইসলামী ঘরানার মানুষের ব্যাংক এখন কিন্তু এটা না, এখন হলো পুরো জাতির ব্যাংক। কাজেই জনগণ যখন এটাকে এক এক করে উঠায় নেবে, আমার মনে হয় যে ব্যাংক আরও বড় ধরনের ক্রাইসিস পড়বে, এবং যে ব্যাংকটা সবচাইতে সেরা ব্যাংক ছিল, যে ব্যাংকটার মর্যাদা গুরুত্ব অনেক বেশি ছিল, সেই ব্যাংকগুলো এগুলো সব হারায় ফেলবে। এই যে নির্বাচনের পরে সারা বাংলাদেশেই সরকার বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে, জেলা পরিষদ প্রশাসক দিয়েছে, ঢাকায়ও তার মধ্যে একটা, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ দুই সিটি কর্পোরেশনই। আজকে ঢাকা মহানগর দক্ষিণের সিটি কর্পোরেশনের যে প্রশাসক আব্দুল সালাম সাহেব বলেছেন যে যারা ফুটপাতে যাদেরকে তুলে দেওয়া হয়েছে তারা লাইসেন্সের মাধ্যমে আবার সেখানে ব্যবসা বাণিজ্য করতে পারে। আসলে যানজট নিরসনের জন্য এই কাজটা করা হয়েছিল, এখন যদি আবার সেটা লাইসেন্স দিয়ে করা হয়, তাহলে যে উদ্দেশ্যে ফুটপাত থেকে উঠানো হয়েছিল সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন হবে, বা এই বিষয়ে আপনাদের জামাতের অবস্থান কি? এখানে দেখুন যে যারা রাস্তায় দাঁড়িয়ে মানে খুবই দরিদ্র, হতদরিদ্র যে মানুষগুলা বিক্রি করেন, আমি 3টা ধাপে কথা বলি। প্রথম হলো এই ধরনের মানুষের কাছ থেকে রেগুলার চাঁদা নেওয়া হয়, এবং রাস্তায় দাঁড়িয়ে যারা করেন চাঁদা নেওয়া হয়, এবং অসংখ্য অভিযোগ
আমাদের কাছে আসে, স্পেশালি পল্টন, বাইতুল মুকাররম, গুলিস্তানি এরিয়া থেকে আসে। তো এই মানুষগুলোকে উঠিয়ে দেওয়াটা ছিল যে এক ধরনের কষ্টের। যে উদ্দেশ্যে উঠানো হয়েছে সেই উদ্দেশ্যটা আমার কাছে যখন উঠানো হয় তখনই মনে হয়েছে যে আসলে সেই উদ্দেশ্যে উঠানো হচ্ছে না। নিঃসন্দেহে যানজট নিরসনের জন্য তাদেরকে উঠিয়ে দেওয়া ভালো, কিন্তু তাদের একটা সুন্দর ব্যবস্থা করে ওঠানো উচিত। কিন্তু সেটা না করে উঠিয়ে দিয়ে আবার পুনর্বাসনের নামে চাঁদা খাওয়া, একদম খোলা যদি বলি যে টাকা দিয়ে আবার তাদেরকে পুনর্বাসন করা, তো এটা আমার কাছে মনে হয় যে এক ধরনের এটাই করা হচ্ছে এবং হবে। কারণ আমরা পল্টনে আমরা এই দৃশ্যগুলা অনেক দেখে আসছি যে চাঁদা নেওয়া হচ্ছে, আটকায় রাখা হচ্ছে, চাঁদা নিয়ে প্রবলেম সলভ করে দেওয়া হচ্ছে, মানে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে চাঁদা নেওয়া হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে রাষ্ট্রীয় পর্যায় থেকে এই ধরনের এক ধরনের চাঁদা, আমার কাছে এটাও মনে হয় যে আমি খুবই কনফিডেন্টলি বলতে পারি যে এখানে প্রচুর চাঁদা বাজি হবে আর কি। আমরা এটা চাই যে চাঁদাবাজি না হোক, আব্দুল সালাম সাহেব যেটা বলছেন সেটাই সত্য হোক, কিন্তু যদি চাঁদা নেওয়া হয় তাহলে বুঝতে হবে যে তাদের উদ্দেশ্যটাই এটা ছিল। দ্বিতীয় হলো যে এই ঢাকায় এত বেশি মানুষ, জ্যামজটের কারণে এক ধরনের যে সমস্যা তৈরি হয়, তো সেই জায়গায় এই মানুষকে উঠানোর আগে ভালো প্ল্যান নিয়ে তাদের পুনর্বাসনের এক ধরনের উদ্যোগ থাকা দরকার ছিল এই সরকারের। তাহলে আমার কাছে এইটা মনে হয় যে এই সরকার এই মানুষদের পুনর্বাসন করার কারণে আরও বেশি গ্রহণযোগ্যতা পেত, যেটা হলো যে এখন পাবে না, বরং বলা যাবে যে এক কথায় যে চাঁদাবাজি করবে এবং চাঁদাবাজির মাধ্যমে এক ধরনের নতুন ঝামেলা তৈরি করবে, যার মাধ্যমে জ্যাম আরও বাড়বে। এবং আমার কাছে এটা মনে হয়েছে যে ইলেকশনের পরে ফুটপাতের লাইন ছিল একটা, এখন হয়ে গেছে 3টা, আরও 2টা নতুন করে বসানো হয়েছে। আপনারা যে কোনো ফুটপাতে হাঁটলেই বুঝতে পারবেন যে লাইন হলো 3টা। তার মানে কি, এটা নতুন করে বসানো হচ্ছে এবং টাকা দিয়ে বসানো হচ্ছে। এটার অসংখ্য এভিডেন্স, অসংখ্য অভিযোগ রেগুলার আমাদের কাছে আসে। ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি। আপনারা জানেন আমরা অনুষ্ঠানে আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।